Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে আমরা দুইটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের এই এপিসোডের ঘটনাগুলো শোনার পর একটি বিষয়ে আপনারা ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য হবেন বলে আমার বিশ্বাস, কারণ বিষয়টি আসলেই অন্যরকম এবং জটিল। আর এই ব্যাপারটা আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটে চলছে এবং আমাদের মধ্যে এক ধরনের রহস্য জন্ম দিচ্ছে, আর এই রহস্যের কোনো কুলকিনারাও আমরা করতে পারি না। আসলে ব্যাপারটা কি? প্রায় সেম ধরনের দুটো ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনাটি যার কাছ থেকে আমরা পেয়েছি তাকে আপনারা সকলেই চেনেন, মাহানুর সামারার যেই ঘটনাটি আমরা পেয়েছিলাম যার কাছ থেকে, সেই সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের কাছ থেকে ঘটনাটি আমরা পাই। আর পরবর্তী ঘটনাটি যার কাছ থেকে পাই তাকেও আপনারা অনেকেই চেনেন, তার অনেকগুলো ঘটনা আমরা ইতোমধ্যে আমাদের চ্যানেলে প্রচার করেছি। তার নাম ফয়সাল মাহমুদ ফাহিম ভাই। উনি ওমানে রয়েছেন আর ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। তো এই দুটি ঘটনার মধ্যে একটা যোগ সাজস রয়েছে রহস্যময়তার দিক থেকে। তবে একটি ঘটনার চূড়ান্ত ফয়সালা দেয়া গেলেও অন্যটি আজও রহস্যই রয়ে গেছে। এটি এক একজন এক এক রকমভাবে বলতে পারে, এই কারণে আমরা আসলে নির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারবো না। মূল ঘটনাতে চলে যাব। আর যাওয়ার আগে সেই প্রচলিত কয়েকটি কথা বলতেই হয়। আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটার লিঙ্কটাও আপনারা শেয়ার করে দেবেন আপনাদের পার্সোনাল আইডি থেকে, এই অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা ক্লিক করলেই ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন এবং সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORLD afnandthehorrorworld@gmail.com। স্পেলিংটাও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা মিলিয়ে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পরিবারের সদস্য হতে পারবেন। আর আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারবেন এবং ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারবেন। আর এই দুটো লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। এনামুল হক আবির ভাইয়ের ঘটনা দিয়েই শুরু করছি। এই কারণে এই ঘটনা দিয়ে শুরু করব, পরের ঘটনা শোনার পর যাতে এই ঘটনার কোনো একটা যোগ সাজস আমরা খুঁজে পেতে পারি। তো সময়টা 1998 সাল। 1998 সাল থেকে প্রায় 2010 সাল পর্যন্ত এই ঘটনার বিভিন্ন ব্যাপারগুলো ঘটেছিল। আর এনামুল হক আবির ভাইয়ের বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। তো শুক্তাগড় হচ্ছে এটার ইউনিয়ন আর কি। তো ওখানে একটি স্কুল রয়েছে, মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো মূলত এই ঘটনাটি ওই স্কুলের প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছটিকে কেন্দ্র করে। কৃষ্ণচূড়া গাছটির বর্ণনা আবির ভাই যেভাবে দিয়েছেন সেটা হচ্ছে, ওই গাছটি উনি নিজেও দেখেছেন, তখন উনি ওই স্কুলে ক্লাস 2তে পড়েন। ওনাদের স্কুল ঘরটি তখন মানে ওই সময় 3 বছর হলো পাকা হয়েছে, একতলা টিন শেড বিল্ডিং ছিল। কৃষ্ণচূড়া গাছটি ছিল প্রায় 7 ফিটের মতো মোটা আর খুব লম্বা। তবে খুব লম্বা না বলতে, মানে মোটা ছিল অনেক, কিন্তু লম্বা বলতে 20 ফিটের মতো লম্বা ছিল। তো গাছটির অবস্থান ছিল স্কুল ঘর লাগোয়া পূর্ব দক্ষিণ পাশে। আর ওই কৃষ্ণ গাছটির ডালপালা ছিল অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে প্রসারিত। আবার অনেক ডালপালার অবস্থান ছিল স্কুলের উপরের টিনের চালের সাথে লাগোয়া। তাই অনেক ছেলেপেলেরা ওনাদের থেকে বড় যারা আর কি ছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে বলছি আর কি, তারা অনেক স্কুলের টিনের উপর উঠে ওই কৃষ্ণচূড়া গাছে বসে হাওয়া খেত। মানে ওইখান দিয়ে উঠে, কারণ এমনিতে নিচ থেকে ওঠা যেত না, অনেক মোটা তো, আর উচ্চতা তো অনেক না, 20 ফুটের মতো উচ্চতা, কিন্তু 7 ফুট ছিল গোড়া থেকে, মানে শেকড় থেকে ডাল পর্যন্ত প্রায় 7 ফুট উচ্চতা।
তো টিনের চালে উঠে তো অনেকেই ওই ডালে উঠতো, হাওয়া খেত, ডালে ডাল ঝাঁকাতো, দোল দিত, মানে এরকমটা করতো আর কি, বাচ্চারা যেটা করে আর কি। এখন কথা হলো যে আসলে ব্যাপারটা কী ছিল এই কৃষ্ণচূড়া গাছের। এবার আসি মূল ঘটনায়। ঘটনার সূত্রপাত যেভাবে হয় 1997 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিকে, তারিখটা এক্স্যাক্ট মনে নাই ওনার, এই মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার মোল্লা স্যার, ওনার মেঝো ছেলের নাম ছিল মাসুম। এই মাসুম পারিবারিক কলহের কারণে এই মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওই কৃষ্ণচূড়া গাছটির পূর্ব দক্ষিণ পাশের একটি ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রত্যক্ষদর্শীদের অনেকের বর্ণনা অনুযায়ী আবু হানিফ খলিফা ভাইয়ের বড় ছেলে ফোরকান, এই ফোরকান চাচার কাছে শুনেছিলেন খুব ভালোভাবে এই বর্ণনাটা এনামুল হক আবির ভাই। ওই মাসুম ভাই পারিবারিক কলহের জেরে উনি তাদের বাড়ির সামনে কাচারি ঘরে শুয়েছিলেন, সারাদিন এভাবে শুয়েছিলেন উনি। তাদের পরিবারের লোকজন অনেক অনুরোধ করছিল, তারপরও উনি সারাদিন কোনো খাবার খায়নি। তো মাসুম ভাই এক পর্যায়ে যখন রাত 8টার মতো বাজে আনুমানিক, তখন ওই মাসুম ভাই তাদের গোয়াল ঘর থেকে গরুর গলা থেকে একটি দড়ি খুলে নিয়ে স্কুল ঘরের দিকে যায়। এর ঠিক 5 মিনিট পরেই মাসুম ভাইয়ের বোন সহ পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং প্রতিবেশীদেরকে ডাকতে থাকেন। একসময় তারা দেখেন যে গোয়াল ঘরের দরজা খোলা আর গরুর গলায় দড়ি নাই। এটা দেখে তো সকলেই খুব ভয়ে হতবিহ্বল হয়ে এই মাসুম ভাইকে খুঁজতে থাকেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা মিলে, নিশ্চয়ই কোনো একটা অঘটন উনি ঘটাবেন। এক পর্যায়ে সকলে মিলে চারদিকের বাগান সহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকেন। বলে রাখা ভালো, ওই প্রতিবেশীদের মাঝে ফোরকান চাচা আর এই মাসুম ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে লিটন কাকা এবং তার ছোট ভাই আর এই আবির ভাইয়ের ক্লাসমেট নুরুজ্জামান নুরু ছিলেন। তবে ক্লাসমেট হলেও এই নুরু ভাই আবার বয়সে কিছুটা বড় ছিল আবির ভাইয়ের থেকে। তো ওনারা তো সকালে মিলে কয়েকটি ভাগ হয়ে বা কয়েক ভাগে বিভক্ত হয়ে স্কুল ঘর সহ ওই স্কুল ঘরে কিন্তু গিয়েছেন, ওই কৃষ্ণচূড়া গাছের নিচেও গিয়েছেন, ওই আশেপাশে সব জায়গা খোঁজা সহ আরও বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করলেও এই মাসুম ভাইকে তারা কোথাও খুঁজে পায়নি। ফোরকান চাচা ও লিটন চাচার ভাষ্য মতে তারা সহ আরও 5 জন মিলে ওই স্কুল ঘরের উপর সেই কৃষ্ণচূড়া গাছের নিচে, ওই নিচ থেকে স্কুলের চারপাশে কয়েকবার ভালো করে খুঁজে আসছেন, কিন্তু মাসুম ভাইকে তারা কোথাও তখন পর্যন্ত খুঁজে পান নাই। এরপর যখন তারা মাদারতলা মসজিদের সামনে সকলে সম্মিলিত হন এবং মাসুম ভাইকে খুঁজতে আসা তাদের পরিবারের লোকজনের সাথে দেখাও হয়, এ সময় অনেকেই বলাবলি করে যে এত অল্প সময়ে মাসুম কোথায় যেতে পারে। কারণ এই মাসুম ভাই যখনই বাড়ি থেকে বের হয়েছিলেন একটা শব্দ হয়েছিল, ওই গোয়ালঘর থেকে বের হয়েছেন একটা শব্দ হয়েছিল, এর কয়েক মিনিট পরে, সর্বোচ্চ 5 মিনিট পরে কি পরিবারের সদস্য টের পেয়েছেন, তারপরেই তো খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। তাই এত অল্প সময়ের মধ্যে উনি কোথায় যাবেন? কেউ বলে স্কুল ঘরের দিকে আবার একটু যাওয়া উচিত, কেউ বলে না অন্য দিকে গেছে। এখন সবাই বলছে যে স্কুল ঘরের আশেপাশে কৃষ্ণচূড়া গাছের আশেপাশে তো খুঁজে আসছি, ও যদি ওইদিকে যেহেতু একটা দড়ি নিয়ে গেছে, নিশ্চয়ই গলায় ফাঁস দেওয়ার জন্য গেছে, তাহলে তো ওই দিকে আমরা দেখতেই পেতাম। তো ঘটনা কি? আর টর্চ লাইট জ্বালিয়েও তো কৃষ্ণচূড়া গাছের উপরে তন্ন করে খোঁজা হয়েছে, কই মাসুমকে তো কোথাও পাওয়া যায় নাই, আর অন্য সাইডে তো খোঁজাই হয়েছে। তো কয়েকজন বলে যে আমরা এখন কথা বলে সময় নষ্ট না করে দ্রুত চলো অন্যদিকে খুঁজতে থাকি, তাহলে একটা অঘটন ঘটে যেতে পারে। তো বলে রাখা ভালো, মাদারতলা মসজিদ থেকে স্কুল ঘরের ওই গাছটির দূরত্ব ছিল সর্বোচ্চ 50 গজ, সর্বোচ্চ, কমই হবে, 50 গজ হবে না, কমই হবে, কিন্তু বললাম সর্বোচ্চ আর কি 50 গজ। তো ওনারা যখন ওই স্থান ত্যাগ করে অন্যদিকে কেবল যাবেন, হঠাৎ করে ঝপাত করে টিনের উপর কৃষ্ণচূড়া গাছের ডাল বাড়ি খেয়ে বিকট এক শব্দ হয়। কারণ ওই কৃষ্ণচূড়া গাছের ডালটা কিন্তু এই যে টিনের চালের সাথে কিছুটা লাগোয়া ছিল আর কি। তো ওই শব্দ পেয়ে সকলে ছুটে যায় ওই কৃষ্ণচূড়া গাছটির দিকে। টর্চ মেরে দেখে কৃষ্ণচূড়া গাছটির পূর্ব সাইডের ডালে প্রায় 20 ফুট উপরে এই মাসুম ভাই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তখনও কিন্তু ওনার জান বের হয় নাই, তার হাত পা ছটফট করছিল এবং উনি ছোটার জন্য চেষ্টা করছিলেন। তো এমন দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবিহ্বল হয়ে পড়ে যে এইমাত্র না একটু আগে
এখান থেকে দেখে গেলাম, ওখানে তো মাসুম ছিল না, এখন কোত্থেকে আসলো? তখন এই মাসুম ভাই, চাচাতো ভাই নাসির ভাই এবং ফোরকান চাচা গাছে ওঠার চেষ্টা করেন। তো যেহেতু নিচ থেকে সরাসরি ওঠা যেত না, বারবার কিছু দূর উঠে আবার হাত পা ছুটে পড়ে যান। এমন সময় কেউ কেউ দড়ি কাটার জন্য দাও নিয়ে আসতে যান। আবার এই সময়ে লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজনও ছুটে আসেন ঘটনাস্থলে, মানে সকলের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে। একসময় ফোরকান চাচা, নাসির ভাই সহ আরও দুজন স্কুল ঘরে চাল বেয়ে উক্ত কৃষ্ণচূড়া গাছটি সেই ডালে উঠতে সক্ষম হন। তবে প্রায় 10 মিনিট পার হয়ে যায় ইতোমধ্যে। এই সময় একজন পাশের বাড়ির প্রতিবেশী উনি একটা দা নিয়ে আসেন। দা নিয়ে আসলে উপরে থাকা ওই নাসির ভাইয়ের হাতে দাটা পৌঁছাতে সক্ষম হন। এ সময় নিচে বসে প্রায় 15 থেকে 20 জন একজনের সাথে আরেকজন হাত ধরে একটা কৃত্রিম মাচার মতো তৈরি করে, যাতে করে মাসুম ভাইয়ের গলার রশি কেটে দিলে সরাসরি তার বডি যেন মাটিতে না পড়ে আঘাত না পায়, কারণ সকলের ধারণা ছিল উনি তখনও জীবিত আছেন। অনেকেই চেষ্টা করছিলেন যে মাসুম ভাইয়ের পাটা ধরে একটু উঁচু করার জন্য, কিন্তু পারছিলেন না। তো এ সময় নাসির ভাই মাসুম ভাইয়ের গলার রশি কেটে দিলে তাৎক্ষণিক মাসুম ভাইয়ের বডি নিচে পড়ে যায় ওই মানব সৃষ্ট কৃত্রিম মাচার উপরে। এ সময় কাল বিলম্ব না করে সকলে ধরাধরি করে মাসুম ভাইকে রাজাপুর উপজেলা সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুম ভাইকে মৃত ঘোষণা করেন। ওই সময়ে উপজেলা সদর হসপিটালের যিনি দায়িত্বে ছিলেন তার নাম হলো ডাক্তার অজিত কুমার মালাকার। মূলত উনি মাসুম ভাইকে মৃত্যু ঘোষণা করেন, যে উনি মারা গেছেন, মাসুম ভাইয়ের মৃত্যু ঘোষণা করেন। তো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য স্থানীয় থানা প্রশাসনকে অবহিত তো করতেই হবে। তো এই যে উপজেলা সদর হসপিটালের যিনি ডাক্তার ছিলেন ডাক্তার অজিত কুমার মালাকার, উনি থানা প্রশাসনকে অবহিত করেন। তিনি মাসুম ভাইয়ের মৃত্যুর সংবাদ তাদেরকে যখন পৌঁছান তখন তারাও সেখানে আসে। সকল প্রক্রিয়া শেষ করার পর এই মাসুম ভাইয়ের লাশটা, মানে ময়না তদন্ত শেষ করার পর, ওই রাত্রে তো আর হয় নাই, পরের দিন তাকে এইটা কি বলবো আসলে সমাহিত করা হয়। যে প্রক্রিয়াগুলো আসলে একটা মর্মান্তিক ব্যাপার, সকলের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটল। তো যাই হোক, আমরা কিন্তু মূল ঘটনায় এখনও ঢুকিই নাই, শুধু প্রেক্ষাপটটা বর্ণনা করলাম মূল ঘটনাটা বোঝার জন্য। আসলে মাসুম ভাই উনি খুবই সৎ চরিত্রের একজন মানুষ ছিলেন, অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল একজন মানুষ। আর মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 19 কি 20 বছর। গোসল, কাফন, জানাজা সহ আনুষঙ্গিক সব কাজ শেষ করে মাসুম ভাইকে তার বাড়ির পেছনে ঘন ঝোপঝাড় জঙ্গল বেষ্টিত বাগানের ভিতরে তাদের পুরনো কবরস্থানে সমাহিত করা হয়। সমাজ থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় একটি তরতাজা প্রাণ। আসলে মাসুম ভাইয়ের যে ব্যক্তিত্ব ছিল, ওই বয়সেই উনি আত্মহত্যা করবেন, এই ব্যাপারটা আসলেই কারো কাছে কাম্য ছিল না। আর আত্মহত্যা করার মতো এই ধরনের কোনো ব্যাপারও ঘটেনি। এমনি মনোমালিন্য তো পরিবারে হয়ই, কিন্তু উনি হঠাৎ করে এই সন্ধ্যার দিকে এমন একটা কাজ করবেন, ব্যাপারটা অনেকেই বিভিন্নভাবে কথা বলতে থাকেন যে মাসুম তো এরকম করার ছেলে না, ও তো আত্মহত্যা করার মতো লোক না। যাই হোক, আসলে মানুষের মনের কষ্ট একটা পর্যায়ে পৌঁছে গেলে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না, এটা হইতেই পারে, এরকম তো অনেকে আত্মহত্যা করেন। তো এবার আসেন আমরা এই ঘটনার মূল অংশ, মানে দ্বিতীয় পার্টে চলে যাই। প্রায় বছরখানেক পার হয়ে যায়, আস্তে আস্তে অনেকেই ভুলতে থাকেন মাসুম ভাইকে। হঠাৎ করেই শুরু হয় কিছু ভয়ঙ্কর ঘটনা। অনেকেই নাকি রাতের বেলা কৃষ্ণচূড়া গাছের ডালে কাউকে ঝুলতে দেখেছেন, আর তার চেহারা নাকি অনেকটাই মাসুম ভাইয়ের মতো। আবার কেউ বা দেখেছে গলায় রশি দিয়ে কেউ ওই গাছের ডালের উপর দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন, তার মানে গলার সাথে রশি ঝুলিয়ে ডালের উপরে বসে আছেন, মানে ডাল থেকে নিচে পড়ে গেলেই কিন্তু গলায় ফাঁস লেগে যাবে। দড়িটা ডালের সাথে বাঁধা, আর ওই ব্যক্তিটাও ডালের উপর বসে আছে, আর গলায় ফাঁসটা লাগিয়ে বসে আছে, কিন্তু একদিকে মুখ করে বসে আছে, কিন্তু মানে দক্ষিণ দিকে আর কি। তো এভাবেই মাঝে মাঝে ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটার সঙ্গ মানে পাওয়া যাচ্ছিল।
সংবাদটা এই কারণে পাওয়া যাচ্ছিল যে রাতের বেলা কিছু উঠতি বয়সী ছেলে পেলে ওই দিকটাতে যেত। রাতের বেলা ওইদিকে যেয়ে ওরা তাস খেলতো, আড্ডা দিত, কেউ বিড়ি সিগারেট খেত, এরকম আর কি। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই স্কুল ঘর এলাকাটি বেশ নির্জন ছিল। সন্ধ্যার পর ওদিকে তেমন একটা কেউ যেতও না। এই কারণেই উঠতি বয়সী ছেলেপুলেদের একটা নিরাপদ আড্ডা দেওয়ার স্থল ছিল ওই জায়গাগুলো। এখন এভাবেই যেতে থাকে আরও বেশ কয়েকটি বছর। ঘটতে থাকে একই ধরনের ভয়ঙ্কর ঘটনা। এই যে যেটা বললাম, যে দেখেছে যে ডালের উপর বসেছে অথবা কেউ ঝুলছে, এরকম ঘটনা। কিন্তু এই ঘটনা শুধু এই অল্প বয়সী বা উঠতি বয়সী ছেলেপুলেরাই দেখতো, কারণ ওরা রাতের বেলা ওদিকে যেত তো, এই জন্য। আর এই সমস্ত কারণে এলাকাবাসী বলেন যে এই দুষ্টু ছেলেপেলে ইচ্ছা করে এই গুজব ছড়াচ্ছে, যাতে করে রাতের বেলা ওই দিকটাতে আমরা কেউ না যাই, আর ওরা ইচ্ছা মতো ওইখানে আড্ডাবাজি করতে পারে, নেশাপানি করতে পারে। তো ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে একটা হাস্যরস হিসাবেই ছিল, যে ওরা ইচ্ছাকৃতভাবে এই কথাগুলো বলছে। কেউ এগুলো বিশ্বাস করে নাই, শুধু যারা দেখেছে তারা ছাড়া। এবার আসি 2000 সালের ঘটনায়। 2000 সালে এই এনামুল হক আবির ভাই, উনি কিন্তু মাদারতলা স্কুলের 5ম শ্রেণীতে লেখাপড়া করছেন। ওনার বন্ধু নুরুজ্জামান নুরু, আরেক বন্ধু আব্দুল জলিল সহ অনেকেই নাকি বলতো যে এইটা ওনারা দেখেছেন। তাই এক একজন এক এক রকমভাবে বলতো। তো ওনারা আসলে এগুলা শোনার পর, মানে বিশেষ করে অন্যরা শোনার পর আবার বলতো যারা ধুর এগুলো মিথ্যা কথা। তো এইভাবেই চলতে থাকে আরও কয়েক মাস। একদিন মানে ভাদ্র মাসে স্কুল ঘরের দক্ষিণ পাশের কোলা, মানে ধান চাষের জন্য যে নিচু জমি, এগুলোকে কোলা বলে, ওই সময় কিন্তু পানিতে থই থই করছে ওই এলাকা। ওই সময় অনেকেই ওই কোলায় বিভিন্ন ধরনের জাল পেতে রাখতো মাছ ধরার জন্য। এরই মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো বাদল কাকা। তো বাদল কাকা, ফোরকান কাকা, লিটন কাকা, তানজির নামে আরেকজন ছিল, তানজির ভাই সহ অনেকেই এই মাছ ধরার জন্য ওই দিকটাতে যেতেন। তো হয়েছে কি, এই ফোরকান কাকা আর বাদল কাকা তাদের পেতে রাখা জাল তুলতে যান ফজরের আজানের প্রায় 40 মিনিট আগে, আনুমানিক 40 মিনিট হবে আর কি। তো বাদল কাকা ওই কৃষ্ণচূড়া গাছটির ঠিক নিচের বেড়ে বাঁশের তৈরি চাই পেতে রাখত। ওই চাইতে চিংড়ি মাছ, বেলে মাছ সহ অনেক দেশি মাছ পাওয়া যেত তখন। তো এ সময় উনি দেখেন হঠাৎ করে, মানে ওই গাছের ডালটা, একটা ডাল প্রচণ্ড জোরে নড়ে উঠেছে। মনে হলো গাছের ডাল থেকে কে যেন ঝপাত করে লাফ দিল, আর স্কুলের টিনের উপর পড়ল ওই জিনিসটা। আর পড়ে ওই জিনিসটাও ওই টিনের উপর যে পড়েছে, একটা শব্দ হলো, ওই ডালগুলো মনে হলো টিনের চালের সাথে বাড়ি খেয়ে একটা শব্দ হলো। তো যে ডালটিতে মাসুম ভাই গলায় ফাঁস দিয়েছিলেন, সেখানে গলায় রশি দিয়ে দক্ষিণ দিকে মুখ দিয়ে কে যেন বসে আছে। মানে ঝুলছে না, কিন্তু বসে আছে। এই দেখে উনি বলে ওঠেন, হেই কে ওখানে? তবে গাছের ডালে বসে থাকা ওই অবয়বটির কোনো সারা শব্দ নাই। তো উনি কয়েকবার বলার পর যেহেতু সারা শব্দ নাই, এরকমটা উনি দেখছেন, তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এই দুষ্টু ছেলেপুলেগুলো এখানে বসে নেশা ভাঙ করে। আজ আমরা একটু বড়রাই দিকে আসছি, আমাদেরকে ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে এরকম বসে, যাতে করে এই যে এতদিন যে গুজবগুলো ছড়িয়েছে, যাতে এটাই সত্য হয়। তো উনি রাগান্বিত হয়ে করেছেন কি, এক টুকরো ইটের খোয়া নিক্ষেপ করেছেন ওই অবয়বটার দিকে। ওই অবয়বটার গায়ে লেগেছে কি লাগে নাই উনি আসলে খুব একটা বুঝতে পারেন নাই। তবে যখন ওই ঢিলটি মেরেছেন, এর 1 থেকে 2 সেকেন্ড পরেই ওই অবয়বটা বাদল কাকার দিকে ফিরে তাকায়। তিনি দেখেন ভয়ঙ্কর এক অবয়ব। এই অবয়বটির জিভ প্রায় 1 হাত বের হয়ে আছে, চোখ দুটো এত বড় হয়ে আছে মনে হচ্ছে এখনই ঠিকরে বের হয়ে আসবে। আর উনি দেখেন যে এটা আর কেউ না, এটা হচ্ছে সেই মাসুম ভাই। এটা দেখে তো উনি প্রচণ্ড ভয়ে চিৎকার করে ছুটতে থাকেন। তো এলোমেলো ছুটছেন, আসলে উনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। তো এদিকে কি হয়েছে, এই যে ফোরকান চাচা যিনি, আরও একজন ওই জাল তুলতে ওই দিকটায় যখন যাচ্ছিলেন, তখন আর কি এই ফোরকান চাচার সাথে ধাক্কা লাগে এই বাদলের। বাদল তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই সময় এই ফোরকান কাকা উনিও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আশেপাশে আরও কিছু লোকজন ছিল, তার মধ্যে একজন হচ্ছে তারই বাবা আবু হানিফ। তিনিও মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যখন ওই দিকটাতে এসেছিলেন,
তো উনি ছিলেন হচ্ছে ওই মাদারতলা মসজিদের মুয়াজ্জিন সাহেব। আর ইতোমধ্যে একে একে মুসল্লিরাও তাদের নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে আসা শুরু করেছে, কারণ গ্রামের মানুষ কিন্তু আজানের পরপরই উঠে যায়। তো মসজিদের দিকে যখন অনেকেই ওই সময় চলে আসছিলেন, এরকম হই হট্টগোল চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন তো লোকজন ওখানে জড়ো হয়ে যায়, পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানো হয়। তখন এই বাদলের কাছ থেকে পুরো বিষয়টি সম্পর্কে সকলে অবগত হন। আর এরপরই এই ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং সকলে বিশ্বাস করে যে এই ছেলেপেলেগুলো যে কথাগুলো আগে বলতো সেগুলো সবই সত্য ঘটনা। এরপর মাদারতলা মসজিদের পেশ ইমাম এবং খতিব মাওলানা নুরুল ইসলাম খলিফা, তো এই নুরুল ইসলাম খলিফা হুজুরের সাথে সকলে মিলে আলাপ আলোচনা করেন যে আসলে ব্যাপারটা কীভাবে সমাধান করা যায়, গাছটিতে তো দোষ রয়েছে। তখন হুজুর পরামর্শ দেন যে উক্ত গাছটি যেন কেটে ফেলা হয়। তো হুজুরের পরামর্শ শোনার পর আর কাল বিলম্ব না করে ওই দিনই ওই গাছটা কেটে ফেলা হয়। এরপরে 2-1 বছর ভালো থাকলেও আবারও কিছু সমস্যা শুরু হয়, তবে এবারের সমস্যাটা অন্যরকম। এবার অদ্ভুত টাইপের একটা সমস্যা। কি হয় যে ওই স্কুলের বাচ্চারা যখন ওয়াশরুমে যায়, পশ্চিম পাশে একটা ওয়াশরুম ছিল, ওই ওয়াশরুমে গেলে ওই দরজাটা নাকি হঠাৎ করেই আটকে যেত। বাইরে থেকে লক করা না, কিন্তু আটকে যেত। অথচ ওখানে আটকে যাওয়ার কোনো কারণই ছিল না, মনে হতো কেউ বাইরে থেকে চাপ দিয়ে ধরে রেখেছে। এখন ভেতরে যে থাকতো সে তো অনেক ভয় পেত, ছেলে হোক মেয়ে হোক, ওরা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতো, অনেকে অজ্ঞান হয়ে যেত। এই ধরনের একটা সমস্যা এরপরে শুরু হয়। তবে এটা খুব যে বেশি দিন চলেছে তা না, 2-1 বছর এরকম ছিল, মাঝে মাঝে এটা হতো। পরবর্তীতে এই যে নুরুল ইসলাম মাওলানা হুজুর যিনি আর কি, ওনার একান্ত প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমতে ওই সমস্যাটি দূর হয়। নুরুল ইসলাম হুজুর উনি খুবই দিনদার একজন মানুষ ছিলেন। 2014 সালের দিকে উনি ইন্তেকাল করেছেন। তার 3 পুত্র এবং 1জন কন্যা আছে। হুজুরের বাড়ি এনামুল হক আবির ভাইয়ের বাড়ি থেকে বরাবর প্রায় 250 গজ পশ্চিমে। হুজুর আজ নেই, তবে হুজুরের নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ। আর ওনার বাবার নামেই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন নুরুল ইসলাম নুরানি মাদ্রাসা ও হেফজখানা। আর এই যে মুফতি রহমতুল্লাহ এই মাদারতলা প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়েছেন, এরপরে সারসিনা মাদ্রাসা উনি ভর্তি হয়েছিলেন আর কি। আর এই যে ক্লাস 3 পর্যন্ত একসাথেই কিন্তু এই এনামুল হক আবির ভাই এই মুফতি রহমতুল্লাহর সাথে লেখাপড়া করেছেন। প্রিয় লিসেনার্স, এটা তো জানলাম এনামুল হক আবির ভাইয়ের কাছ থেকে একটি ঘটনা। এবার আসেন আমরা কোনো ধরনের বিরতি না দিয়ে চলে যাব ঠিক এর পরের ঘটনায়, যেটা আমাদেরকে পাঠিয়েছেন ফয়সাল মাহমুদ ফাহিম ভাই। তো ওনার সম্পর্কে তো আমরা শুরুতেই বলেছি। আর এখন যে ঘটনাটি বলবো এটা একটা অজপাড়া গ্রামের ঘটনা। আর এই ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তার নাম হচ্ছে রফিক। ঘটনাটা 1995 সালে ঘটেছিল। তখন এই রফিক ভাইয়ের বয়স ছিল 11 কি 12 বছর। তাই এই ঘটনার সব কিছু ওনার স্পষ্টভাবে মনে আছে। আর ওনার পুরো পরিবার সহ আশেপাশের অনেকেই এই ঘটনার সাক্ষী। এই রফিক ভাইয়ের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের 22 মারা নামক স্থানের লাহারকান্দি গ্রামে। গ্রাম বলতে সেটা নাকি এখনও অজপাড়া গ্রাম। আর 1995 সালে তো কী অবস্থা ছিল বুঝতেই পারছেন। তো বলে রাখা ভালো, এই যে ফাহিম ভাইয়ের বাড়ি কিন্তু লক্ষ্মীপুরে, সেই হিসাবে বিদেশে গিয়ে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল। তো বয়সে এবং কাজে ওনার অনেক সিনিয়র এই রফিক ভাই। রফিক ভাইয়ের বয়স কিন্তু বর্তমানে প্রায় 42-43 বছর। তো একদিন কথায় কথায় ওনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করাতে ওই রফিক ভাই বললো যে ওনারা 2 বোন 2 ভাই। বোন 2 জন ওনার থেকে বড়, আর উনি 3 নম্বর, আর ওনার একজন ছোট ভাই আছে। তো বিস্তারিত বলার পর উনি বলেন যে ওনার যিনি এক বড় বোন আর কি, 2 জন তো ছিল, এর মধ্যে একজন আর কি, তাকে নাকি অদ্ভুতভাবে মেরে ফেলা হয়েছে। কিভাবে? চলুন সেই ঘটনাটি শুনি। ওনার ওই বোনের নাম ছিল সুমি। এই সুমি আপার বয়স ছিল ওই সময় 1995 সালে 25 বছরের মতো। তো যখন ঘটনাটা ঘটে ওনার সাথে, ওনার বিয়ে হয়েছিল ওনাদেরই বাড়ির পাশের এক ছেলের সাথে। তো বিয়ে হবার 2-1 বছর মোটামুটি ভালোই যাচ্ছিল সুমি আপার দিনকাল। এরপর থেকে সুমি আপার শাশুড়ির সাথে সুমি আপার আসলে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি, বিভিন্ন ঝামেলা লেগেই থাকতো।
সাধারণত গ্রামে বা শহরেও আমরা দেখি যে শাশুড়ির সাথে বেটার বউয়ের এরকম সমস্যা হতেই থাকে। তো এরকম ঝগড়া ঝামেলা দিনকে দিন আসলে বাড়তেই থাকে। সুমি আপার সাথে ওনার শাশুড়ি একদমই বনিবনা হতো না। আসলে সুমি আপার শাশুড়ি প্রতিটা পদে পদে ওনার দোষ খুঁজে বেড়াতেন। ভালো কিছু করলেও দোষ বের করতেন, আর খারাপ কিছু ধরতে পারলে তার কোনো কথাই নেই। মানে এমন একটা অবস্থা ছিল, সবসময় সুমি আপার পিছনে লেগেই থাকতো তার শাশুড়ি। তো এক পর্যায়ে একদিন হয় কি, এরকম কথায় কথায় মারামারি লেগে যায় শাশুড়ির সাথে সুমি আপার। তো ওনার শাশুড়ি কী করেছে, এই যে ট্যাটা বা বর্ষা, মাছ ধরার জন্য যে ট্যাটা থাকে, ওইটা সুমি আপার দিকে ছুঁড়ে মেরেছে। তবে জিনিসটা সুমি আপার পিঠে লেগেছে, পিঠে ঢুকে পড়েছিল বেশ খানিকটা। তবে আল্লাহর অশেষ রহমতে ওনার বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, উনি বেঁচে গিয়েছিলেন। প্রাথমিক ট্রিটমেন্ট ওনার দেওয়া হয়েছিল, তারপরে কিছু ওষুধ পানি খেয়েছিলেন, এই আর কি। তো এই ঘটনার পর এই যে রফিক ভাইয়ের যেটা বাড়ি আর কি, বা সুমি আপার মায়ের বাড়ি বা বাবার বাড়ি আমরা যেটাই বলি, সুমি আপা তার শ্বশুরবাড়ি থেকে ওইখানে চলে আসেন। এরপরে কিন্তু সুমি আপা ওনার শ্বশুরবাড়িতে আর যান না। বলে রাখা ভালো, সুমি আপার হাজব্যান্ড ছিলেন ওই সময় প্রবাসী, যার কারণে শাশুড়ি যে এত বিরক্ত করছেন, এত অত্যাচার করছেন ওনার সাথে, এটা তো আসলে তার ওনার হাজব্যান্ডের দেখার সুযোগও হতো না। আর ছেলের অনুপস্থিতিতে এই সুমি আপার শাশুড়ি সুমি আপার উপর এই ধরনের নির্যাতনগুলো করার খুব ভালোই সুযোগ পেতেন। আর 1995 সালের প্রেক্ষাপটে তখন তো এরকম মোবাইল ফোন ছিল না, আর এই কারণে ওই সময় যোগাযোগ ব্যবস্থা তো বলতে যেটা ছিল সেটা হলো অনেক দিন পর পর চিঠি পাঠাতো। ওই চিঠি, যার ফলশ্রুতিতে কি হয়েছে না হয়েছে এগুলো তো আসলে বিস্তারিতভাবে বলার সুযোগও ছিল না। এই কারণে এই ব্যাপারগুলো আসলে উনি ওনার হাজব্যান্ডকে ওইভাবে বলতে পারতেন না। ওনার হাজব্যান্ড মনে করতেন মানে সবাই তো ভালোই আছে, আর চিঠিতে খুব খারাপ কিছু লিখতেনও না। প্রবাস জীবনে এমনিতেই অনেক কষ্টে থাকেন, সময় সুযোগ হয় না, অনেক পরিশ্রম, তারপর যদি পরিবারের এই ধরনের সমস্যার কথাগুলো যদি বলেন তাহলে তো উনি চিন্তাগ্রস্ত হবেন। এই জন্য সুমি আপা এই বিষয়গুলো বলতেন না, বলতেন যে সবাই ভালো আছি আমরা। আর এই সুযোগটাই নিতেন ওনার শাশুড়ি, এই সুযোগটা নিয়েই সুমি আপার উপর নির্যাতন করতেন। কারণ তার ছেলে চিন্তা করছে যে তার মা তো ভালোই, তার মা তো আসলে তার বেটার বউর সাথে খারাপ আচরণ করেন না। তো যাই হোক, এর প্রেক্ষাপটে তো এই ঘটনা ঘটলো। সুমি আপা তো তার বাড়িতে এখন আছেন, শ্বশুরবাড়িতে যান না, উনি আছেন বাড়িতেই, তার বাবার বাড়িতে। দিনকাল ভালোই যাচ্ছিল। তো সুমি আপাদের একটা জায়গা ছিল, ওনাদের ঘর থেকে পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে ওখানে যেতে। তো সেই জায়গা যেখানে অবস্থিত সেটার নাম হচ্ছে মঙ্গলবাড়ি। ওনাদের সেই জায়গাটি মূলত মাটি দিয়ে উঁচু করে ভরাট করা ছিল, চারদিকে বিভিন্ন ফলমূলের গাছ ছিল, আর জায়গাটার মাঝখানে একটা পুকুর খনন করা ছিল, যেটাতে ওনারা মাছ চাষ করতেন বিক্রির জন্য না, নিজেরা খাওয়ার জন্য। আর সেই জায়গার ঠিক পাশেই একটা শ্মশান ছিল, আর চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো সুমি আপা সেই জায়গায় গিয়েছিলেন দেখার জন্য যে তাদের গাছগুলার কী অবস্থা, আর পুকুরে বড়শি দিয়ে একটু মাছ ধরবেন এই জন্য। তো উনি সেখানে গিয়ে তাদের ওই জায়গায় যখন ঢুকেছেন, ওখানে বেশ কিছু গাছ ছিল, তার মধ্যে পেয়ারা গাছও ছিল। তো ওই একটা পেয়ারা গাছ, একটা বড় পেয়ারা দেখলেন। তো উনি চিন্তা করলেন যে মাছ ধরা শেষ করার পর পেয়ারাটা নিয়ে উনি বাড়ি যাবেন। তো উনি পুকুরে গিয়েছেন মাছ ধরতে। কিছুক্ষণ মাছ ধরার পর দুপুর হবার সাথে সাথে উনি বাসায় চলে আসেন কিছু মাছ নিয়ে, কিছু মাছ পেয়েছিলেন আর কি। তো বলে রাখা ভালো, সেই জায়গার আশেপাশে কোনো বাড়িঘর নাই, চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখা যায়, আর কিছু চোখে পড়ে না। দিনের বেলা মানুষ দেখা যায় ওই নিজ নিজ খেতে যারা কাজ করতে আসে আর কি তাদেরকে, কিন্তু সন্ধ্যার পর ওখানে কেউই আসে না, আর আসার কথাও না। তো সুমি আপা মাছ নিয়ে বাসায় চলে আসেন ঠিকঠাকভাবেই। তো ওই দিনই মাগরিবের আজান দিবে দিবে এমন একটা অবস্থায় ওনাদের ঘরের সামনে আর একটা পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছ থেকে একটা পাকা পেয়ারা ধপাস করে ওনার সামনে পড়ে। তো ওই পেয়ারাটা পড়া দেখে ওনার মনে পড়ে যায়, আরে দুপুরবেলা যে মাছ ধরতে গেছিলাম ওখানে পেয়ারা গাছের একটা পেয়ারা ছিল, ওটা তো আনা হলো না। তো উনি মনে মনে ভাবতে লাগলেন যে ইসরে, এখন যদি পেয়ারাটা না আনতে যাই রাতের বেলা নিশ্চিত বাদুড়ে খেয়ে ফেলবে।
কারণ ওই গাছের পেয়ারা অনেক মিষ্টি, বাদর নিশ্চিত খাবে এটা। তো উনি চিন্তা ভাবনা করতে লাগলেন এখন কি ওইখানে যাবো কি যাব না। তো ওই চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন যে যাই, এক দৌড়ে গিয়ে নিয়ে আসি, অল্প কয়েক মিনিটের সময় লাগবে। তো ওই চিন্তা করে উনি ওই দিকটাতে গেলেন। তো উনি যেদিকে যাচ্ছিলেন সেটা ছিল সন্ধ্যাবেলা, মানে যেহেতু মাগরিবের আজান তখন দিবে দিবে ভাব। তো উনি যখন যাচ্ছিলেন তখন ওনাদেরই বাড়ির পাশের একজন বৃদ্ধা মহিলা এই সুমি আপাকে দেখেছিলেন যে উনি ওই বাগানের দিকে যাচ্ছে। উনি ভাবলেন হয়তো বা কোনো একটা কাজেই যাচ্ছে। এদিকে মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে এসেছে, সুমি আপা আর আসে না। এদিক সেদিক খোঁজা হচ্ছে, না সুমি আপাকে পাওয়া যায় না। তখন এই যে ভদ্র মহিলা ওনার কানে যখন এসেছে যে সুমি আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন উনি তো বললেন যে আরে আমি তো সুমিকে দেখছি যে ওই দিকে মাগরিবের আজানের সময় ওই বাগানের দিকে যাচ্ছে। এরপর কয়েকজন মিলে এই যে রফিক ভাই, যার বড় বোনের সুমি আপা, সেই রফিক ভাই সহ সেখানে খুঁজতে যান। 10 মিনিট খোঁজার পর, আনুমানিক 10-15 মিনিট আর কি, তো এরকম একটা সময় খোঁজার পর সুমি আপাকে তারা খুঁজে পেলেন একটা তাল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। ওইখান থেকে সুমি আপাকে নিয়ে আসা হয় বাড়িতে। তার ঠিক পরের দিন, ওই দিন আর তার জ্ঞানই ফেরে নাই, তার ঠিক পরের দিন সুমি আপার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর ওনাকে জিজ্ঞেস করা হয় যে উনি মাগরিবের সময় কেন ওই জায়গায় গিয়েছেন। তখন সুমি আপা বলেন যে দিনের বেলায় গাছে পেয়ারা দেখে আসি, তো সেটা গাছ থেকে পাড়তে ভুলে গেছিলাম, তাই ভাবলাম যদি না আনি রাতে তো সেটা বাদুড়ে খেয়ে ফেলবে। এটা ভেবে আমি ওইখানে গেলাম, ঠিকঠাকভাবেই গেছি, পেয়ারাটাও পারলাম। পেয়ারাটা নিয়ে ঠিক যখন আসতে যাব তখনই পাশে থাকা তাল গাছ থেকে একটা তাল পড়ার শব্দ পেলাম। আমি ভাবলাম মনে হয় তাল পড়েছে, যাই একটু দেখে আসি, একসাথে দুইটা জিনিস পাওয়া যাবে, পেয়ারাও পাবো আবার তালও পাবো। তো এই ভেবে আমি তাল গাছের নিচে গিয়ে দেখি যে না, নিচে কোনো তাল নাই। তারপরও আশেপাশে একটু খুঁজলাম, সেখানেও তাল পেলাম না। তখন ফেরত আসতে যাব, ওই সময় কে যেন এক ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল, এবং ফেলে দিয়েছে তারপরে আমাকে চেপে ধরে বলছে বলি হবার জন্য প্রস্তুত হ, তোর সময় ঘনিয়ে এসেছে। তো এইটাই শুধু উনি শুনেছিলেন, এটাই বললেন আর কি সবাইকে ওনার ভাষায়। এরপর নাকি ওনার কিছু মনে নাই, চোখ খুলে দেখেন যে ওনার এই অবস্থা, উনি তো বাড়িতে। তো ওনার মুখ থেকে এই কথা শোনার পর পরিবারের সদস্যরা কিছুটা ভয় পেলেও অতটা গুরুত্ব দেয় নাই, যেহেতু গ্রামের মানুষ, এই সমস্ত টুকটাক ঘটনা তো ঘটেই। আর সন্ধ্যার সময় মহিলা মানুষ ওখানে গেছেন কেন, এটাও সবাইকে বকাঝোকা করছে যে তুই ওখানে গেছিলি কেন, পেয়ারা বড় না জীবন বড়। এই জিনবুত ছাড়া যদি কোনো খারাপ মানুষের আক্রমণের শিকার হতো তখন কি হইতো, আর কত ধরনের ঘটনাই তো ঘটতে পারতো। এই জন্যই মূলত আসলে তাকে অনেক বকাঝোকা করছিলেন। তারপরেও যেহেতু একটা প্যারানর্মাল ঘটনা ঘটেছে, ওনারা তেমন কিছু মনে না করে সাধারণ কিছু ট্রিটমেন্ট করেন, মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া তেল পড়া নিয়ে আসেন। ঘটনা মূলত এখান থেকেই শুরু। এরপর 2 দিন আর তেমন কিছু হয় নাই, সুমি আপাও ঠিকঠাকভাবে 2 দিন পার করে দিলেন। ঠিক 3 দিন পার হয়ে রাত যখন হলো, রাতের খাবার খেয়ে সুমি আপা যখন ঘুমিয়েছেন, তখন সুমি আপা একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা এমন যে কেউ ওনার পা ধরে টানতে টানতে ওনাকে একটা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে আজ তোকে বলি দেব। এই স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়, উনি ঘুম থেকে উঠে যান আর ভাবতে থাকেন কী স্বপ্ন দেখলাম এটা। পরের দিন সকালবেলা ওনার মায়ের সাথে স্বপ্নটা শেয়ার করেন। ওনার মা তেমন একটা পাত্তা দেন না। সেই দিন গিয়ে রাতে সুমি আপা আবার স্বপ্ন দেখেন যে একটা কালো আলখেল্লা টাইপের পরা একটা অবয়ব তার হাত পা বেঁধে তাকে শুইয়ে তার চারপাশে ঘুরছে আর বলছে বলির জন্য প্রস্তুত হ ইনসানের বাচ্চা, এরকম করে বলে। সেম আগের রাতের মতো ওনার ঘুম ভেঙে যায়। সকালে ওনার মায়ের কাছে যখন এই স্বপ্নটা উনি শেয়ার করেন, ওনার মা এবারও তেমন পাত্তা দিলেন না, বললেন যে রাতের বেলা দোয়া দরুদ পড়ে ঘুমাবি। তবে রফিক ভাইয়ের মা একটা জিনিস খেয়াল করলেন, সেটা হলো আগের তুলনায় সুমি আপা খাবার একটু বেশি খাচ্ছেন আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন। তো খাবার বেশি খাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, দুটো বিষয় তো আসলে মিলল না। তারপরও সেটা আসলে উনি তেমন আমলে নেন নাই, ভাবলেন যে শাশুড়ির সাথে ঝামেলার কারণে হয়তোবা টেনশন করছে, এই জন্য শুকিয়ে যাচ্ছে। তো মাঝখানে আবার 3 দিন উনি কোনো স্বপ্ন দেখেনও নাই,
একদম ঠিকঠাক স্বাভাবিক ছিল সব কিছু। ঠিক 3 দিন পর থেকে উনি একটা জিনিস বুঝতে পারতেন যে ওনার আশেপাশে কেউ সবসময় থাকে এবং ওনার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলে, কিন্তু কি বলে সেটা পরিষ্কার বোঝা যেত না। এক রাতের ঘটনা, সুমি আপা ওনার রুমে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে ওনার মায়ের ঘুম ভাঙে কিছু অদ্ভুত শব্দে। শব্দগুলো এমন ছিল মনে হচ্ছে কেউ কারো গায়ের মধ্যে ফু দিচ্ছে আর ফিসফিস করে কিছু একটা পড়ছে। উনি আস্তে আস্তে উঠে শব্দটার উৎস খোঁজার চেষ্টা করেন। খুঁজতে খুঁজতে উনি বুঝতে পারলেন যে শব্দটা সুমি আপার রুম থেকেই আসছে। উনি পাটখড়ির বেড়ার ফাঁকা দিয়ে চোখ লাগিয়ে দেখেন যে সুমি আপার রুম পুরোটাই আলোকিত, আর সুমি আপা চৌকিতে শুয়ে আছেন। ওনার পাশে একটা কাফনের মতো কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা। সুমি আপা মুখ হাঁ করে আছেন। হাঁ করে আছেন বললে ভুল হবে, ওই জিনিসটা তার মুখের 2 চোয়ালে চাপ দিয়ে মুখটা হাঁ করিয়েছে এবং মুখের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছে আর ফু দিচ্ছে এবং ফিসফিস করে কিছু একটা পড়ছে। ওনার মা বাইরে থেকেই চিৎকার দিয়ে ভিতরে ঢুকে যান, মানে সুমি আপা রুমে ঢুকে গিয়েছেন। কিন্তু সেখানে ঢোকার পর উনি যেই না ঢুকেছেন ওই আলো আর উনি দেখতে পান না, অনেকটা অন্ধকার হয়ে গেছে। সুমি আপার ঘরের মধ্যে একটা হারিকেনের আলো একটু একটু করে জ্বলছিল। সাধারণত গ্রামে সবাই যখন ঘুমিয়ে যায় তখন হারিকেনের আলোটা একদম কমিয়ে দিয়ে সকালে ঘুমিয়ে যান আর কি। তো হারিকেনের আলোটা যখন উনি বাড়িয়েছেন, বাড়ানোর পর উনি দেখতে পান যে সুমি আপার বিছানার পাশে কিছু কাঁচা মাংস পড়ে আছে, কিন্তু এগুলো যে আসলে কিসের মাংস এটা উনি বুঝতে পারছিলেন না। এদিকে ওনার চিৎকার, ইতোমধ্যে বাড়ির অন্যরাও ঘুম থেকে উঠে পড়েছে, সুমি আপার কাছে আসে, এসে একই দৃশ্য দেখে এরকম মাংসগুলো পড়ে আছে। সুমি আপা তো চোখ খুলে তাকিয়েছেন, উনি তো কিছুই বুঝতে পারছেন না, কিছুই মনে নাই ওনার এই ব্যাপারে। ওনার মা বিস্তারিত সকলকে বলেন যে উনি আসলে কী দেখেছেন। যেহেতু ওনার মা এতদিন এই বিষয়টাতে গুরুত্বই দেন নাই, এইবার যেহেতু নিজের চোখে দেখেছেন, এরপর শুরু হয় গুরুত্ব দেয়া। আর ওই মাংসটা ওনারা ফেলে দেন, আসলে ওইটা কী ছিল ওনারা বুঝতে পারেন নাই। তো যাই হোক, এই গুরুত্ব দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সকালেই ভালো কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছে সুমি আপাকে নিয়ে যাওয়া হবে। সুমি আপা কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছিলেন মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে। পরদিন সকালবেলা ওনাকে নিয়ে যাওয়া হয় ওনাদের বাড়ি থেকে বেশ দূরের একটা গ্রামের একজন হুজুরের কাছে। উনি কবিরাজ হুজুর যেটাই বলি না কেন, উনি খুব ভালো রুকিয়া করতেন আর কি, হুজুর টাইপের লোক ছিলেন আর কি। আশেপাশে সবার মুখে ওনার অনেক সুনাম ছিল। ওনার কাছে নাকি অনেক জিনও ছিল, এটা সবাই জানতো। তো ওনার কাছে নেয়ার পর উনি সুমি আপাকে দেখে খুবই অবাক হলেন এবং বললেন যে একটা মানুষ এতটা শুকিয়ে গিয়ে কিভাবে বেঁচে আছে। পরিবারের সদস্যরা তাল গাছের নিচ থেকে যে ঘটনাটা, এখান থেকে শুরু করে নিয়ে এই যে আগের রাত পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব কিছু এই হুজুরকে খুলে বলেন। তো সেই হুজুর সুমি আপাকে দেখেন, দেখার পরে উনি আসলে তেমন কিছু বুঝতে পারেন নাই। তখন হুজুর বলেন যে আমি তো আসলে এটা বুঝতে পারছি না, তোমাদের বাড়িতে যেতে হবে, বাড়িতে না যাওয়া ছাড়া এই বিষয়ে আসলে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। পরের দিন ঠিকই সেই হুজুর ওনার কথা অনুযায়ী উনি মাগরিবের নামাজের পর এই রফিক ভাইদের বাড়িতে আসেন, মানে সুমি আপাদের বাড়িতে আসেন। তো রফিক ভাই নিজে গিয়ে রাস্তা থেকে ওনাকে নিয়ে এসেছিলেন, এগিয়ে গিয়ে আর কি। তো হুজুর এসে ওনার মতো উনি চেষ্টা করছেন, কিছু একটা বোঝার চেষ্টা করেন আসলে কিসের জন্য সব হচ্ছে, কিন্তু উনি আসলে কিছুই বুঝতে পারেন না। সেদিনের মতো হুজুর চলে যান আর বলেন যে কাল আবার আসবো, আপনার একটা শুকনো নারকেল প্রস্তুত করে রাখবেন। হুজুর চলে যাওয়ার পর সেই রাতে সুমি আপার চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সবাই উঠে যায়। উঠে সুমি আপার রুমে গিয়ে দেখে যে সুমি আপা রুমে নাই। সবাই তো বাইরে আসে, বাইরে আসার পর বুঝতে পারে যে একটা চিৎকার আসছে ওনাদের ঘরের পেছন দিক থেকে। সবাই ওই দিকটাতে ছুটে যান। সবাই ওই দিকটাতে গিয়ে দেখেন যে ওনাদের ঘরের পেছনে থাকা কাঁঠাল গাছের মধ্যে একটা দড়ি ঝুলানো, আর কোনো একটা কালো অবয়ব, যার চেহারা ভালো বোঝা যাচ্ছে না, এই অবয়বটা সুমি আপার চুল ধরে টেনে হিঁচড়ে ওই গাছে উঠিয়ে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো এতগুলো মানুষ এই কাঁঠাল গাছের কাছে এসেছে, এরপরও ওই অবয়বটা কিন্তু সুমি আপাকে ছেড়ে চলে যাচ্ছিল না। মনে হচ্ছে সবার সামনেই সুমি আপাকে ফাঁসিতে ঝুলাবে।
লোকজন তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এরপরে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ওনাদের সবার চোখের সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছে। ওখান থেকে তো সুমি আপাকে ধরাধরি করে নিয়ে আসা হয়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কি আসলে কারো চোখে ঘুম হতে পারে? ওই রাত্রে কারো চোখেই ঘুম ছিল না। সবাই বুঝতে পারলো খুবই খারাপ কিছু একটা হতে যাচ্ছে তাদের পরিবারে। পরের দিন সন্ধ্যায় সেই হুজুর আসেন, সাথে কিছু জিনিস নিয়ে আসেন। হুজুরকে গত রাত্রের ঘটনাটাও সব কিছু বলা হয়। তো হুজুর বলেন, আসলে আমিও বুঝতে পারছি না ঘটনাটা কি। এমনকি আমার সাথে থাকা 7 জন জিনকে দিয়েও আমি কোনো ধরনের সংবাদ পাই নাই। তারা শুধু এতটুকু বলেছে যে আরেকটু সময় লাগবে তাদের। তারপর মূলত উনি চিন্তা করলেন যে কাজটা খুব জটিল। তো এগুলো আর কি হুজুর বলেন। তো যাই হোক, হুজুর ওই যে শুকনো নারকেল যেটা রেডি করতে রাখতে বলেছেন আর কি উনি, তো এই শুকনো নারকেলটা ওনাকে দিতে বলেন। তো শুকনো নারকেলটা উনি নেন এবং এটার উপরে অনেকক্ষণ ধরে বিভিন্ন তদবির করতে থাকেন। আর সুমি আপাকে একটা জায়গায় বসান এবং ওই জিনটাকে ওনার ভেতরে হাজির করার চেষ্টা করেন। তো হুজুর সেই জিনটাকে হাজির করেনও, জিজ্ঞেস করেন তার নাম কি, কেন সুমি আপার পিছু নিয়েছে। হুজুর প্রায় 15 মিনিট ধরে সেই জিনকে একই টাইপের প্রশ্ন করতে থাকেন, কিন্তু সেই জিন হাজির হওয়ার পর কোনো কথা না বলে চুপ করে থাকে। তো হুজুর মনে করে সেটা হয়তো বোবা জিন, এরকম থাকে না, বোবা জিন ধরে আর কি, চুপ করে থাকে। আর ওই হুজুর কী করেছিলেন, ওই সুমি আপার চতুর্দিকে পাউডার জাতীয় কিছু একটা জিনিস ছিটিয়ে গোল একটা সার্কেল তৈরি করেছিলেন, যাতে করে জিনটা বেরিয়ে যেতে না পারে। সে ঢুকতে পারবে কিন্তু বেরিয়ে যেতে পারবে না তার এখতিয়ার ছাড়া। প্রায় 15 মিনিট চেষ্টা করার পরেও যখন কিছুই বের করতে পারলো না জিনটার মুখ থেকে, তখন এক পর্যায়ে হুজুর বিরক্ত হয়ে অন্য কিছু একটা পদক্ষেপ নিতে যাবেন, এমন সময় দেখেন যে সেই জিনটা নাই, চলে গেছে। হুজুর অনেক বেশি অবাক হলেন, এটা কিভাবে সম্ভব। যতক্ষণ পর্যন্ত উনি ওই গোল সার্কেল বন্ধ করা থেকে না খুলবেন, যেটা বন্ধ করে রেখেছেন ওটা না খুলবেন, ততক্ষণ তো ওই জিনটা বের হতে পারার কথা না। কিন্তু কিভাবে বের হয়ে গেল। সেদিনের মতো হুজুর তেমন কিছু বুঝতে পারেন নাই, চলে যান। তো যাওয়ার আগে বলে যান যে আজকে যেই সাইজের শুকনো নারকেলটা আপনারা দিয়েছেন, কালকে যেন এর থেকে বড় সাইজের আরও একটা শুকনো নারকেল রেডি করে রাখবেন। এটা বলে হুজুর চলে যান। ওই রাত্রে আর তেমন কিছু ঘটে নাই। পরের দিন সন্ধ্যায় হুজুর আবার আসেন এবং বললেন যে ওই যে বড় নারকেলটা এটা এবার দাও। সেটা দেওয়া হয়। এরপর হুজুর আসন বসান আগের দিনের মতো এবং সেই জিনটাকে ডাকতে থাকেন। তবে আজকে হুজুর খুব ভালো করে সুমি আপার চারদিকে সার্কেল দিয়ে বন্ধ করে রাখেন এবং ওনার জানা সবচাইতে শক্তিশালী তদবির যেটা জানা ছিল সেটা দিয়ে উনি এই সার্কেলটা তৈরি করেছিলেন, যেন গতকালকের মতো চলে যেতে না পারে কিছু না বলেই। তো হুজুর টার্গেট ছিল আজকে হয়তো কিছু বের করবেন ওই জিনের মুখ থেকে, আর না হয় ওই জিনকে বন্দি করবেন, না হলে হত্যা করবেন। প্রায় 4-5 ঘন্টা ধরে ডাকাডাকি করার পর জিনটা আসলো সুমি আপার শরীরে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, ওই জিন কখন এসে সুমি আপার শরীরে ভর করলো এটা হুজুর অথবা হুজুরের সাথে থাকা সাহায্যকারী জিন যারা অদৃশ্য হিসাবে ওখানে ছিল, তারা নাকি কেউই টের পায় নাই কিছু। সাধারণত হুজুরেরা জিন আসার আগে কারোর শরীরে যখন ঢুকবে জিন বা চলে যাবে, তার আগে নাকি তারা টের পান। কিন্তু এই জিনটা কখন আসলো এটা কেউই টের পেল না। হুজুর একটা পর্যায়ে বুঝতে পারলেন যে ওই জিনটা আসলে অনেক আগেই এসেছে, কিন্তু হুজুর সেটা বুঝতেই পারেন নাই। হুজুর গতকালকের মতো আজকেও জিজ্ঞেস করতে যাবেন যে তোর নাম কি, কেন এর পিছনে লেগেছিস, এগুলো জিজ্ঞেস করবেন। ঠিক ওই মুহূর্তে ওই সার্কেলের ভেতর থেকেই ওই সুমি আপা হুজুরের বুকে সজোরে একটা লাথি মারেন। মূলত সুমি আপার ভেতর থেকে ওই জিনটাই লাথি মেরেছে। আর শুধু যে লাথি মেরেছে বিষয়টা এরকম না, ওই সার্কেল থেকে বের হয়ে ওই হুজুরের বুকের উপর পা দিয়ে প্রচণ্ড জোরে চাপ দিয়েছেন আর বলছেন, অযোগ্য ইনসানের বাচ্চা তুই, আমাকে ডাকার যোগ্যতা অর্জন না করে আমাকে ডেকেছিস পরপর 2 দিন, আর যদি একবার আমাকে ডাকার চেষ্টা করিস তাহলে যেখানে বসে ডাকবি ঠিক ওই জায়গাতেই তোকে পুঁতে রেখে দিব। আর যেহেতু খুব ইচ্ছা যে আমি কে এটা জানার, তাহলে তোর ওস্তাদ লোকমান আছে না, ওই লোকমানকে বলবি আমাকে ডাকতে, যা বলার আমি ওকে বলবো। এটা বলে নাকি সুমি আপার শরীরের ভিতর থেকে ওই জিনটা চলে যায় আর সুমি আপা মাটিতে পড়ে যান।
হুজুর তো মাটি থেকে উঠে বসেন এবং মনে মনে চিন্তা করতে থাকেন, এত দোয়া পড়ে তদবির করে বন্ধ করে রাখার পরও ওই জিনটা সেটা পার করে আমাকে আঘাত করলো, ওখান থেকে বের হয়ে আসলো, উল্টো আমাকে হুমকি দিল। এটা নিঃসন্দেহে খুবই শক্তিশালী জিন, যেটা তাড়ানো তার পক্ষে সম্ভব না। এরপর হুজুর তার পাশে থাকা অন্য 5 জন জিনকে জিজ্ঞেস করেন যে, আচ্ছা আমাকে যে আক্রমণ করলো তোমরা চুপ করে দাঁড়িয়েছিলে কেন? তখন নাকি জিনেরা তাকে বলেছিল, আপনাকে আক্রমণ করলো কে? আমরা তো কিছুই দেখি নাই। তখন হুজুর বলে, তোমরা কিছুই দেখো নাই? একটা শব্দও পাও নাই? বলে, না তো, আমরা তো কিচ্ছু দেখি নাই। তখন জিনেরাও বুঝতে পারে যে এইখানে এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখা হয়েছিল যে জিনেরাও কিছু টের পার নাই। যাই হোক, হুজুর তো খুব ভালো করে বুঝে গেছে যে এই সুমি আপার পিছনে লাগা এই জিনটা শুধু শক্তিশালী না, এটা খুবই ভয়াবহ কালো জাদু চর্চা করা একটা জিন। উনি ওই রাতের বাড়িতে যান নাই, রফিক ভাইদের বাড়িতেই উনি থেকে যান এবং উনি এটাও বলেন যে কালকেই উনি ওনার ওস্তাদ লোকমান হুজুরের কাছে যাবেন এবং ওনাকে এখানে নিয়ে আসবেন। হুজুরের অবস্থা দেখে সবাই বুঝতে পারলেন যে হুজুরের অবস্থা খুবই খারাপ। আজকে রাত্রে দিক দিয়ে যদি উনি যেতেন তাহলে তার সাথে আরও ভয়ানক ঘটনা ঘটতে পারত। যাই হোক, পরের দিন সকালবেলা হুজুর চলে যান। ওই দিন সন্ধ্যায় ওনার ওস্তাদ লোকমান হুজুরকে নিয়ে আসেন। হুজুরকে তো শুরু থেকে সব কিছু খুলে বলেছিলেন, হুজুর যেটা জানতেন আর ওই পরিবার থেকে বলা হয়। আর হুজুরের সাথে আগে কী কী ঘটেছিল এটাও তো লোকমান হুজুর জেনেছেন ইতোমধ্যে। তো সব শোনার পর ওই লোকমান হুজুর বললেন যে, তোমরা যেভাবে বর্ণনা দিলা, এই ধরনের আচরণ সাধারণত মারিদ এবং ইফরিত প্রজাতির জিনেরা করে থাকে। এরা খুবই উগ্র স্বভাবের হয়, তবে আমি শিওর না এটা কেমন জিন। যাই হোক, সে যেহেতু আমার কথা বলেছে, দেখি আমি তাকে ডাকি। এরপর লোকমান হুজুর ওনার আসন বসান এবং ওই জিনকে ডাকতে থাকেন। প্রায় 3 ঘন্টা চেষ্টা করেও না আসায় সেই রাতের মতো লোকমান হুজুর চলে যান এবং বলেন যে উনি কাল আবার আসবেন। এত শক্ত আর কঠিন তদবির করেও এরা হাজির করা গেল না। এ খুবই শক্তিশালী জিন, সেটা লোকমান হুজুরও বুঝে যান। লোকমান হুজুর ওনার সাথে থাকা 2 জন জিনকে পাঠালেন তাকে ধরে আনার জন্য। তারা ধরে আনা তো দূরের কথা, কোথায় আছে সেটাই জানতে পারে নাই। তারপর হুজুর চলে যাওয়ার পর সবাই তো ঘুমিয়ে যায়। সেই রাত্রে রফিক ভাই আর রফিক ভাইদের ঘরের সবাই একই স্বপ্ন দেখেন। সেটা ছিল এমন যে একটা কালো জুব্বা টাইপের পরা একটা লম্বা লোক এসে বলছে, সুমির সময় শেষ, ওকে কেউই বাঁচাতে পারবে না, ওর মৃত্যুর জন্য 2টা বলি দেওয়া হয়ে গেছে, আর ওকে মারলে আরও একটা বলি পাবো। এমন স্বপ্ন একই রাত্রে সবাই দেখে। সকালে সবাই সবার সাথে বিষয়টা শেয়ার করে। শুধু সুমি আপা দেখে না এই স্বপ্নটা। সবাই তো খুবই আতঙ্কের মধ্যে আছে। আসলে থাকাটাই স্বাভাবিক, কারণ এতদিন হয়ে গেল, কেন এমন হচ্ছে, এই জিন কেনই বা সুমি আবার পিছনে লাগলো, এগুলো তো কিছুই জানা গেল না। সেদিন সন্ধ্যায় লোকমান হুজুর আবার আসলেন। এসেই একটা রুমে ঢুকে গেলেন। অনেক তদবির করার পর 3 ঘন্টা পর সেই জিন আসলো। হুজুর যখনই চারপাশ বন্ধ করতে যাবেন তখন সেই জিনটা সুমি আপার ভেতর থেকে বলে উঠল, এই লোকমান, এইসব করে কোনো লাভ নাই। তুই এটা বন্ধ করলেও আমি বেরিয়ে যাব, না করলেও যাব, আমি আমার ইচ্ছা মতো যাব। এসব বন্ধ করার সাথে আমার আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই। আর তুই তোর সাথে থাকা ওদের পাঠিয়ে আমার কোনো তথ্য পাস নাই, তাই না? এটা থেকেই তো তোর বোঝা উচিত ছিল যে তোর মতো হুজুর আমার পায়েরও যোগ্য না। এই কথা বলার পর ওই লোকমান হুজুর উনি একটা বিষয় খেয়াল করলেন। উনি খেয়াল করলেন যে এই সুমি আপার ভেতরে থাকা জিনটাকেও উনি বাইরে একটা অবয়বে দেখতে পাচ্ছিলেন, এরকমটা মনে হলো, এবং ওইটার মাথায় একটা শিং আছে। তো যাই হোক, লোকমান হুজুর জিজ্ঞেস করলেন যে তুই সুমিকে ধরেছিস কেন, ওর পিছনে কেন লেগে আছিস? তখন ওই জিনটা বলে ওঠে, ওই ইনসানের বাচ্চা শোন, আমি কারো পিছনে লাগি না। আমার এত সময় নাই যে তোদের পিছনে লেগে আমি সময় নষ্ট করব। আমার সময় কাটে আমার প্রভু ইবলিশের ভক্তি করে। তবে কেউ যদি আমাকে আমন্ত্রণ করে, কারো পিছনে লাগতে বলে আর কোনো কিছু বলি দেয়, তাহলে আমি তার পেছনে লাগি আর তার জীবন নিয়েই আমি চলে যাই। সুমির পেছনে কেন পড়ে আছি সেটা তোর সাথে থাকা এই মিসকিন দুর্বল জিনগুলোকে বলে দিব আমি, তোরেও আমি কিছু বলবো না। আর তোর সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার হাতে নাই, মূর্খ ইনসান কোথাকার। এইভাবে অপমানজনক কথা বলে নাকি ওই সময়ের মতোটা চলে যায়। আসলেই হুজুর খেয়াল করলেন যে উনি গোল সার্কেল দিয়েছিল না,
কিন্তু কোনো লাভ হয় নাই, ওই জিনিসটা ঠিকই তার মতো করে চলে গেছে। তারপর হুজুর ওই সময় ওনার 3 জন জিনকে পাঠান যে তোমরা যে গিয়ে শুনে আসো কী জন্য পিছনে লেগেছে, এই মেয়ের সব কিছু জেনে আসো তোমরা। ঠিক 10 মিনিট পরেই ওই 3টা জিনি আবার ফেরত আসে, এসে বলে হুজুর লাভ নাই, আপনি হাল ছেড়ে দেন। আপনি এতক্ষণ যার সাথে কথা বলেছেন এটা হচ্ছে ইফরিত জাতির একটা জিন, আপনি তো জানেনই এদের ব্যাপারে, এবং এরা খুবই ভয়ানক কালো জাদু জানে, যার জন্য একে আটকে রাখাবে। এর আশেপাশে অনেক কিছু থাকলেও এদের উপরে কোনো কিছু আসলে কাজ করা যায় না, বা কাজ করাটা অত্যন্ত কঠিন হয়। আর এরা নিজেরা যতক্ষণ না পর্যন্ত দেখা দেয় ততক্ষণ পর্যন্ত অনেক জিনেরাও তাদেরকে সহজে দেখতে পারে না। জিনদের উপরও এদের একটা বিস্তর প্রভাব রয়েছে, আর মানুষের কথা বাদই দিলাম। আর মূলত সুমির উপর কালো জাদু করেছে সুমিরই শাশুড়ি, আর এই জাদুটাকে বলা হয় মরণবাণ। এই মরণবাণে যদি একবার কারোর নাম দেয়া হয়ে যায় এর একটাই সমাধান, হয় তার মৃত্যু, নতুবা এই মরণবাণ বাস্তবায়ন করার জন্য যে জিনকে পাঠানো হয়েছে সেই জিনের মৃত্যু। তা না হলে এর কোনো সমাধান নাই, কোনোভাবেই সমাধান হবে না। যদি জিনকে মারা যায় কোনোভাবে তাহলেই বন্ধ হবে, আর না হলে যাকে বান মেরেছে তার জীবন নিয়েই যাবে। আর এই যে ইফরিত জিন, একে মূলত নিয়ে আসা হয়েছে ভারতের এক প্রদেশ থেকে একজন তান্ত্রিকের মাধ্যমে। এই ইফরিত জিনটা ভারতের একটা প্রদেশে থাকে, সে শয়তানের উপাসনা করে। আর ইতোমধ্যে এই জিনকে আনতে ওই তান্ত্রিকের মাধ্যম দিয়ে সুমির শাশুড়ি দুটা বাচ্চার, মানুষের বাচ্চার বলি দিয়েছে। আর দুটাই সুমির শাশুড়ির 2 মেয়ের 2 বাচ্চা, যারা দুনিয়াতে আসার আগেই বলি হয়েছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যে এই যে সুমির শাশুড়ির 2 মেয়ে, এই 2 মেয়ের ইচ্ছাতে এটা হয়েছে। কারণ ওই 2 মেয়ের গর্ভে যখন সন্তান এসেছে তখন গর্ভে থাকা অবস্থায় ওই 2 জনকে বলি দেওয়া হয়েছে। ওই পেটের ভিতর থেকেই ওই 2টা সন্তান হারিয়ে যায়, তাদের আর ভূমিষ্ঠ হওয়ার সুযোগ হয় নাই, আর তারা ইচ্ছা করে এটা করেছে। এরপর সুমিকে যখন এই জিনটা মারবে, এরপর তারা আরও 2টা গরু বলি দেবে এই জিনকে উদ্দেশ্য করে ওই তান্ত্রিকের মাধ্যমে। সুমির আর সময় বেশি নাই, আর আমাদেরকে ভুলেও ওই জিনের কাছে আর পাঠাবেন না। ও আমাদেরকে সতর্ক করে দিয়েছে, এরপর যদি আমাদেরকে পাঠানো হয় তাহলে আমাদেরকে ওরা হত্যা করবে। এ সমস্ত কথা শোনার পর হুজুর আসলে খুবই বিচলিত হন, আর রফিক ভাইয়ের পরিবারকেও সব কিছু বলেন। রফিক ভাইয়ের পরিবার এই বিষয়টা শোনার পর কান্না করতে থাকেন, আর বললেন যে কোনো কিছুর বিনিময়ে তারা সুমিকে বাঁচাতে চায়। ওই জিনকে আরেকবার হাজির করে সমাধান চাইতে বলেন। হুজুর কিছুটা ভয় নিয়েই বললেন যে আচ্ছা দেখবো চেষ্টা করে কাল কি করা যায়, এখন আর ডাকবো না, ডাকলে হয়তো বা রেগে গিয়ে কিছু একটা করে বসবে। এই বলে হুজুর ওই সময়ের মতো চলে যান। সবাই তো সুমি আবার কথা চিন্তা করে কান্নাকাটি করতে থাকেন। পরের দিন রাত্রেবেলা আবার হুজুর ওই জিনকে ডাকেন। এবার কিন্তু ডাকার সাথে সাথে সেই জিন হাজির হয়। হুজুর বললেন যে কিসের বিনিময়ে ছেড়ে দেবে সুমি আপাকে। সেই ইফরিত জিনটা বলল, তুই কি আমাকে মিসকিন মনে করিস যে আমি কিছু জিনিস নিয়ে ছেড়ে দিব? তোরা কিছু দিবি আর আমি এটা মেনে নিয়ে ছেড়ে দিলাম? আমার এগুলোর কোনো কিছুরই অভাব নাই, আর এই সমস্যার সমাধানও নাই। সমস্যার সমাধান একটাই, সুমির মৃত্যু। কারণ ওর শাশুড়ি ওকে মারার জন্য আমার প্রভু ইবলিশকে খুশি করেছে, তাই জানের বদলে জান দিলেও কোনো লাভ হবে না। সুমিকে আমি মেরে ফেলবই, আর সেটা খুব দ্রুতই করব। ভাবছি আস্তে আস্তে মারব, কিন্তু তোরা আমাকে বারবার ডেকে বিরক্ত করেছিস। ওকে দ্রুত না মারলে তোরা আবারও বারবার ডেকে আমাকে একইভাবে বিরক্ত করতে থাকবি। আর যদি কখনো আমাকে ডাকিস তাহলে সেটাই তোর জীবনের শেষ দিন হবে রে হুজুর। এই বলেই নাকি ওই জিনটা হাওয়া হয়ে যায়। হুজুর বুঝতে পারলেন আসলেই কোনো লাভ হবে না, এক আল্লাহ ছাড়া এটা কেউ সমাধান করতে পারে না বা পারবেও না। ওনারা যতই চেষ্টাই করুক না কেন কোনো লাভ হবে না। এমন জিনের খপ্পরে পড়েছে, এর সাথে অতিরিক্ত যদি একটু তর্ক করতে যাবে তাহলে নিজের জীবনের একটা রিস্ক রয়েছে। তো হুজুর সবাইকে বলে দেন যে আসলে আমরা কিছুই করতে পারলাম না, আমাদেরকে ক্ষমা করে দিয়েন।
আমরা হাল ছেড়ে দিলাম, আল্লাহকে ডাকেন। তো রফিক ভাই বলেন যে ওনাদের পুরো পরিবার তখন কান্নায় ডুবে আছে। এই ঘটনার 5 দিন পর ওনাদের ঘরের পেছনে থাকা সেই কাঁঠাল গাছের সাথে ওনার বোন সুমির ফাঁসিতে ঝুলিয়ে রাখা লাশ ওনারা দেখতে পান। যেই বোন ঠিকমতো উঠে বসতে পারতো না, সে নিজের ইচ্ছায় ফাঁসি দেবে, এটা কেউ বিশ্বাসই করবে না। এর সাথেই শেষ হয়ে যায় রফিক ভাইয়ের বোন সুমির জীবনের অধ্যায়। ওনারা ভেবেছেন পুলিশের কাছে মামলা করবেন, কিন্তু আসলে কার বিরুদ্ধে মামলা করবেন? ওনার শাশুড়ির বিরুদ্ধে। এটা কি প্রমাণ করা যাবে? কোনো প্রমাণ নাই তো, এই জন্য কিছুই করতে পারেন নাই। প্রিয় লিসেনার্স, একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে মাসুম ভাই, আমাদের প্রথম যে ঘটনাটা, এটা এনামুল হক আবির ভাই দিয়েছিলেন। মাসুম ভাই মারা গেলেন, উনি সন্ধ্যার দিকে হঠাৎ করে কী মনে করে দড়ি নিয়ে চলে গেলেন। ওই জায়গায় তাকে খুঁজেও পাওয়া গেল না। অনেকক্ষণ পর হঠাৎ করে সে ডাল থেকে ঝুলে পড়েছে। তার মতো লোক আত্মহত্যা করার কথা না। আচ্ছা, ধরে নিলাম যে উনি আত্মহত্যাই করেছেন, এরপরে কোনো একটা দুষ্টু জিন ওখানে এসে মানুষকে ভয় দেখাচ্ছে, আমরা যদি এটাও ধরে নিই, যেটা সচরাচর হয় আর কি। কিন্তু এই যে সুমি আপা, উনি কিন্তু আত্মহত্যা করেন নাই। সকলের সামনে ওই অভাবটা তাকে টেনে হিচড়ে ওই কাঁঠাল গাছে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, এটা সকলেই দেখেছিলেন, এই ভয়ঙ্কর দৃশ্য। আর এরপরে তো কি হলো সেটা তো বুঝতেই পারছেন, ওই ইফরিত জিনটাই তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ডিয়ার লিসেনার্স, এরকম অসংখ্য আত্মহত্যার ঘটনা কিন্তু আমাদের আসে, কিন্তু তার মধ্যে হতে পারে না এমন কিছু আত্মহত্যা তারা আসলে আত্মহত্যা করেই নি, তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। একটা বারের জন্য মানে চিন্তা করবেন কি প্রিয় লিসেনার্স, যে কতটুকু খারাপ হলে নিজের 2 মেয়ের পেটে থাকা অনাগত সন্তানকে বলি দিয়েছে, এবং সেই 2 মেয়েও রাজি হয়েছে এটাতে। 3 জন মিলে সুমি আপাকে এইভাবে হত্যা করেছে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়ে। প্রিয় লিসেনার্স, আসলে আমরা ব্ল্যাক ম্যাজিক বলছি, কিন্তু আসলে এই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক না। তাহলে আপনারা বলতে পারেন এটা আসলে কি? মূলত এই ঘটনা বা এই টাইপের ম্যাজিকগুলোকে বলা হয় হচ্ছে লাল জাদু বা রেড ম্যাজিক। রেড ম্যাজিক কি, এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তবে এতটুকু বলতে পারি, বোঝানোর সুবিধার্থে আমরা ব্ল্যাক ম্যাজিক বলছি। তবে সব ব্ল্যাক ম্যাজিক না, এর মধ্যে লাল জাদু বা রেড ম্যাজিক রয়েছে। মূলত সুমি আপার উপরে এই রেড ম্যাজিকটা করা হয়েছিল। রেড ম্যাজিক নিয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। সুমি আপা এবং মাসুম ভাইয়ের ব্যাপারটা রহস্যময়, এই বিষয়ে কোনো কথা বলাটা উচিত হবে না। তবে সুমি আপা, ওনাকে যে হত্যাকাণ্ড, ওনার উপর উনি যে হত্যাকাণ্ডের শিকার, এটা তো নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম শুরুতে যে আজকের ঘটনা শোনার পর আপনারা এই বিষয়টা নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করার সুযোগ পাবেন। আপনারা এরকম অনেক ঘটনা দেখবেন, শুনবেন যে আসলে আত্মহত্যা করার মতো কোনো ঘটনা না ঘটলেও হঠাৎ করে কেন সে এটা করলো, এটা কেউ বুঝতে পারে না, কেউ না, এটা রহস্যই রয়ে যায় কেন সে আত্মহত্যা করলো। প্রিয় লিসেনার্স, আমাদের আশেপাশে অনেকেই এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক, রেড ম্যাজিক, এই ধরনের সমস্যার কারণে কোনো জিন যদি কারো পিছে লেগে যায় যে তাকে দিয়ে আত্মহত্যা করাবে, তাহলে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কিন্তু আত্মহত্যা করিয়ে ফেলে। এরকম অনেক নামাজি ব্যক্তিদেরকেও আমরা দেখেছি তারা আত্মহত্যা করেছে। বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে, আল্লাহ ভালো জানেন আসলে ব্যাপারটা কী ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে দুটো ঘটনাই খুবই মর্মস্পর্শী এবং দুঃখজনক ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, যারা ধৈর্য ধরে ঘটনা দুটি শুনলেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাবেন এই কামনা করছি। বেশি বেশি ঘটনা পাঠালে আপনাদেরকে দীর্ঘ সময় ধরে ভৌতিক আনন্দ দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আর আপনারা যদি ঘটনা না পাঠান, আমরা ঘটনা বানিয়ে আপনাদেরকে শোনাতে যাব না।
আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পথ চলা শেষ হয়ে যাবে। আপনারা যদি চান আফনান দ্য হরর ওয়ার্ল্ড দীর্ঘ সময় আপনাদের ভৌতিক আনন্দ দিয়ে যাক, তাহলে আমাদের সাবস্ক্রাইবার্স সংখ্যা বাড়ানোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠাতে থাকবেন। প্রিয় লিসেনার্স, আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে এবং ফয়সাল মাহমুদ ফাহিম ভাইকে, যাদের ঘটনা দুটি আজকের এই এপিসোডে আমরা শুনিয়েছি এবং আপনাদের নতুন করে চিন্তাভাবনার খোরাক জুগিয়েছি। আশা করছি বিষয়টা নিয়ে আপনারা ভাববেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্য এপিসোডের নতুন একটি রহস্যময় ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে